দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার রোজকার আয়োজন কি খবর নিউজরুম থেকে আপনাদের সঙ্গে আছি সিরাজুম মুনিরা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এরই মধ্যে দেশের অনেক স্থানে বৃষ্টি শুরু হয়েছে, সময়ের সঙ্গে যা বাড়বে। উপকূল থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৮ লাখের বেশি মানুষকে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। আমরা দেখেছি রেমালের প্রভাবে রবিবার দুপুর থেকে সুন্দরবন সহ বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। কোথাও কোথাও সাগরের পানি বেড়েছে ৩ ফুটের বেশি। আশঙ্কা করা হচ্ছে ৮ থেকে ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসও হতে পারে। রেমাল পরিস্থিতি নিয়ে জানতে আজ কি খবরে যুক্ত করব ন্যাশনাল ওশনোগ্রাফিক অ্যান্ড মেরিটাইম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর মোহন কুমার দাসকে। ডক্টর মোহন কুমার দাস, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় রেমালের গতিপথ আমরা দেখছি ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার মতো। সাগর থেকে এটি প্রায় সরল রেখায় উপকূলের দিকে এগোচ্ছে। আইলায় জীবনহানি কম ঘটলেও উপকূলীয় এলাকার বাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আইলার সঙ্গে রেমালের মিল কোথায় বা অমিলটাই বা কোথায়, সেটা একটু জানতে চাই আপনার কাছে। আমরা যেটা দেখতে পাই, এবার ঘূর্ণিঝড় হওয়ার যে একটা সম্ভাবনা ছিল এপ্রিল মাস এবং মে মাসে, আমরা পুরো এপ্রিল মাস তাপদাহ হওয়ার কারণে আমরা কোন রকম ঘূর্ণিঝড় সাগর থেকে আমাদের উপকূলীয় এলাকায় হয়নি। বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় হয়নি, যেটি এক ধরনের ব্যতিক্রম। তারপর আমরা মে মাসে অপেক্ষমান একটা অবস্থা ছিল, সম্ভাবনা ছিল, একদম প্রায় শেষের দিকে এসে একটি লঘুচাপ তৈরি হলো। তারপর সেটা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনি আলোকপাত করেছেন সেটা হচ্ছে আইলার সাথে সম্প্রতি যে ঘূর্ণিঝড়টি আজকে সন্ধ্যা নাগাদ উপকূলীয় এলাকায় আঘাত করবে, সেটির সাথে কতটুকু মিল আছে বা অমিলটা কোথায়। তো প্রতিটি সাইক্লোন একটি একরকম, একটার সাথে একটা আসলে সরাসরি এরকম কোনো মিল খুঁজে পাওয়া যায় না। কিন্তু কিছুটা ক্রাইটেরিয়া থাকে যেটা হয়তো কাছাকাছি যায়। যেমন আমরা আইলার ক্ষেত্রে যদি দেখি, আইলা উপকূলে আঘাত করেছিল ২০০৯ সালের 25শে মে। তো সেই সময় যে ঘটনাটা ছিল, এরকম মনসুন অনসেট হওয়ার একটা সম্ভাবনার সময় ছিল। এই সময়ের মধ্যে আইলা সাইক্লোন উপকূলে এসে আঘাত করলো, এবং আইলা যে ট্র্যাক দিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে পলিটিক্যাল বর্ডার, সেটা প্রায় ঘেঁষে গিয়েছিল এবং অত শক্তিশালী ছিল না, কিন্তু এটার প্রভাবটা ছিল খুবই বেশি। আমরা যদি সেই সময়ের কথা মনে করি, প্রথম দিকে আমাদের মৃত্যুর একটা সম্ভাবনা দেখা গেছিল ৩০-৪০ জন, পরবর্তী সেটা প্রায় ৩০০ জন পার হয়ে গেছিল। সাম্প্রতিক ঘূর্ণিঝড়গুলোর মধ্যে রেমালের শক্তি তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে? আমরা কিন্তু সাইক্লোন রেমাল এখন উপকূলীয় এলাকার প্রায় অনেকটুকু কাছাকাছি। সকাল থেকে যদি আমরা খোঁজ নিয়ে দেখবেন, অলরেডি অনেকটুকু জায়গা ইনান্ডেটেড হয়ে গেছে, প্লাবিত হয়ে গেছে। উপকূলীয় এলাকায় অনেকটুকু এলাকা প্লাবিত হয়ে গেছে। পাশাপাশি যে ঘটনাটি ঘটতেছে সেটা হচ্ছে বেড়িবাঁধ বা অন্যান্য যে স্ট্রাকচারাল যে জায়গাগুলো থেকে পানি প্রবেশ করার কথা, অনেকে জনসাধারণ চেষ্টা করতেছে সেটা কিভাবে বন্ধ করা যায়। কিন্তু আসলে কি শেষ মুহূর্তে বালির বস্তা বা অন্যান্য প্রক্রিয়া দিয়ে জনসাধারণ কতটুকু রোধ করতে পারবে, সেটা একটা প্রশ্নের সম্মুখীন। কিন্তু কথা হচ্ছে সেই ইনিশিয়েটিভটা আরো আগে থেকে নেওয়া দরকার ছিল। এপ্রিল মাস, মে মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস, ঘূর্ণিঝড় হবেই। ঐতিহাসিকভাবে ঘূর্ণিঝড় হয়ে আসছে। আমরা যদি ঘূর্ণিঝড়ের ক্লাইমেটোলজি দেখি, তাহলে হচ্ছে ঘূর্ণিঝড় এপ্রিল মাসে, মে মাসে হবেই। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে ঘূর্ণিঝড় হবে। এটার জন্য রকেট সায়েন্স পড়ালেখা করতে হবে না, এটা জানা কথা। তাহলে আমাদের পলিসি মেকিং জায়গা থেকে যে ইনিশিয়েটিভ নেওয়া দরকার, সেটা যেন সঠিকভাবে নেওয়া হয়, এটা নেওয়াটা খুবই জরুরি। আপনার এই উপস্থাপনাটা খুব দরকার ছিল। আমরা আমপান ২০২০ সালে, সিডো ২০১০ সালে এই ঘূর্ণিঝড় গুলোর যে পথ দিয়ে গিয়েছিল, ঘূর্ণিঝড় রেমাল অনেকটুকু কাছাকাছি পথ দিয়ে যাচ্ছে। কিন্তু অবশ্যই কিছু ব্যতিক্রম আছে। একটা সাইক্লোন কোথায় উৎপত্তি হচ্ছে সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখতে পাবো কি সিডর উপকূল থেকে অনেক দূরবর্তী জায়গা দিয়ে তৈরি হয়েছিল। সেই তুলনায় কিন্তু সাইক্লোন রেমাল অনেক উপকূল থেকে অনেক কাছাকাছি জায়গা দিয়ে তৈরি হয়েছে। সেই কাছের জায়গাটা খুব বেশি কাছে না, প্রায় ৭০০ কিলোমিটার দূরে। হয়তো অন্য সাইক্লোন গুলো ১২০০ কিলোমিটার বা ১১০০ কিলোমিটার দূরবর্তী জায়গা থেকে তৈরি হয়েছিল। তো তার ট্রাভেল পথটা ইম্পর্টেন্ট, সাগরের যে নিয়ামক গুলো থাকে সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলোর প্রেক্ষাপট থেকে হচ্ছে শক্তি ধারণ করে। সেদিক দিয়ে যদি আমরা চিন্তা করি, এবারের সাইক্লোন বাতাসের গতিবেগের দিক থেকে শক্তিশালী না হলেও, কিন্তু সেটা যে সময় আঘাত করবে সেই সময় জোয়ারের সম্ভাবনা আছে। বিশেষ করে মেঘনা মোহনায়, তখন যদি জোয়ারের টাইমের সাথে যদি এটা মিলে যায়, এখন পর্যন্ত যেই পূর্বাভাস আছে, বিশেষ করে ইনকয়েস এর স্টর্ম সার্চ মডেল, জলোচ্ছ্বাস মডেল,
সেটা থেকে আমরা অনুমান করতে পারি 3 মিটারেরও বেশি জলোচ্ছ্বাস হবে, এবং সেটার সম্ভাবনা 80%-এরও বেশি। আমরা যে প্রবাবিলিটি বা সম্ভাবনার কথা বলি, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় মেঘনা, মোহনা বা তার পার্শ্ববর্তী যে জায়গাগুলো, সেগুলোতে একটা বড় ধরনের জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, এবং সেটা কিন্তু আমরা এর মধ্যে কিন্তু কিছুটা লক্ষণ তৈরি হয়ে গিয়েছে। ধন্যবাদ একটা সুন্দর প্রশ্নের জন্য আপনাকে আবারও। ডক্টর মোহন কুমার দাস, এই ঝড় কেটে যাওয়ার পর কি বর্ষা আসছে? আমরা ভারতের আবহাওয়া বিভাগের ওয়েবসাইটের তথ্য দেখছি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এরই মধ্যে শ্রীলঙ্কার কাছাকাছি এসে গেছে। বাংলাদেশে কবে নাগাদ মৌসুমী বায়ু এসে পৌঁছতে পারে? আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে সম্পর্ক আছে। এবারের ঘূর্ণিঝড়ে 3টি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। একটি হচ্ছে মৌসুমী বায়ু অনসেট হয়ে যাওয়া, দক্ষিণ এশিয়া মহাদেশে অনেকগুলো জায়গা জুড়ে হচ্ছে তাপপ্রবাহ বিরাজ করা, পাশাপাশি যে গুরুত্বপূর্ণ ঘটনাটা সেটা হচ্ছে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাওয়া। সাধারণত মৌসুমী বায়ু অনসেট হওয়ার বা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় হওয়াটা এক ধরনের ব্যতিক্রম। রেমাল সেই ব্যতিক্রমেরই একটা অংশ, এটা হয়তো ঐতিহাসিক একটা ব্যতিক্রমের অংশ। মৌসুমী বায়ু অনসেট হয়ে গেছে কেরালা কোস্টের কাছাকাছি, সেটা ক্রমশ অগ্রসর হচ্ছে, যেটা আপনি বললেন শ্রীলঙ্কা থেকে অগ্রসর হয়ে এটা আরো বেশি অগ্রসর হয়ে এখন প্রায় বাংলাদেশের উপকূলের কাছাকাছি। তাহলে কি হচ্ছে, এখানে দুটি ঘটনা ঘটার সম্ভাবনা আছে। একটা হচ্ছে ঘূর্ণিঝড় মৌসুমী বায়ুকে তার দিকে আকর্ষণ করে তার কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করতেছে, যার প্রেক্ষাপটে অনেক বেশি জলীয় বাষ্প নিয়ে অনেক বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি করতেছে। অথবা হচ্ছে কি মৌসুমী বায়ু সাইক্লোনকে অনেক বেশি পশ্চিমা বায়ু দ্বারা ঠেলে দিয়ে সেটাকে, এই যে আমরা যে পশ্চিমবঙ্গ বা এবং বাংলাদেশের সুন্দরবনের কাছাকাছি যে জায়গা দিয়ে যাচ্ছে সেটাকে ত্বরান্বিত করেছে। এবং এখানে যেটি হতে পারে, মৌসুমী বায়ু জলীয় বাষ্প সাপোর্ট দিয়ে আরো বেশি বৃষ্টি ঘটানোর সম্ভাবনা আছে, এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে। যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জলীয় বাষ্পের কারণে অনেক বেশি বৃষ্টি হবে, এবং বাংলাদেশের অনেকটুকু জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো মৌসুমী বায়ু যেটা বলে সেটা প্রায় আমাদের অনেক কাছাকাছি, উপকূলের কাছাকাছি। আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে খুব দ্রুত হয়তো আমরা দেখবো এই ঘূর্ণিঝড় যাওয়ার পর মৌসুমী অনসেট হবে, কিন্তু এটার কারণে এক ধরনের বৃষ্টির ঘাটতি দেখা যাবে। আমরা যেটা দেখতে পাবো আমাদের এখানে কিছুটা বৃষ্টি কম হবে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাই আপনাকে। দর্শক পাঠক, রেমাল সংক্রান্ত যে কোনো তথ্য আমরা দ্রুত নির্ভুলভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সেই জন্য চোখ রাখতে হবে সকালসন্ধ্যা.com এর পাতায়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুক এবং এক্স হ্যান্ডেলেও আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট। দেখুন সেগুলোও। থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে, থাকুন সাবধানে।